আমরা যে ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে আরপিএফ যে কনস্টেবল আরপিএফ কনস্টেবলের আহ, সে কনস্টেবলের যে পরীক্ষায় আগত প্রশ্নগুলি অর্থাৎ আমাদের 6 মার্চের 6 মার্চের থার্ড শিফটের যে প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার মধ্যে সেই প্রশ্ন নিয়ে আমাদের আজকে আলোচনা বা ওই প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করবো আজকে, ঠিক আছে। এখন অ্যানালাইজ করবো থার্ড শিফটের প্রশ্ন। চলো শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কোন নিবন্ধটি বা কোন অনুচ্ছেদ, নিবন্ধ বা কোন আর্টিকেল বা অনুচ্ছেদ, কোন অনুচ্ছেদটি ব্যক্তিত্বের দায়বদ্ধতার সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যক্তিত্বের দায়বদ্ধতার উপর আহ, নির্ভরশীল, ঠিক আছে, বা সম্পর্কিত। তাহলে কি রয়েছে, ভারতের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ, 21 নম্বর অনুচ্ছেদ, আহ, অনুচ্ছেদটি বা আর্টিকেল নম্বর 21 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়ে থাকে। আর এই আর্টিকেলে কি বলা হয়েছে, যে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের আর্টিকেল নাম্বার এখানে কি হলো, আর্টিকেল নাম্বার 21। আর্টিকেল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো সেগুলো কিন্তু দেখে নিও। এবং অ্যামেন্ডমেন্ট থেকে এই দেখো, সংশোধন 42তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী 42 কি যোগ করা হয়েছে, মানে 42তম অ্যামেন্ডমেন্টের মধ্যে কি যোগ করা হয়েছিল। তাহলে ভারতীয় সংবিধানে যে 42তম অ্যামেন্ডমেন্ট তৈরি করা হয়েছিল, 42তম সংশোধনকে আবার মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন। এবং এটার মধ্যে কি কি এই মাধ্যমে প্রস্তাবনার মধ্যে কি কি যোগ করা হয়েছিল, সমাজবাদ বা ধর্মনিরপেক্ষ এবং সততা, এই শব্দগুলো কিন্তু আমাদের অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। এছাড়া এই সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় ক্ষমতা বৃদ্ধি, সীমিত বিচারিত পর্যালোচনা এবং নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা স্থগিতের ব্যবস্থা করা হয়েছে। এবং এইগুলো নিয়ে তাহলে আমাদের মোট যেগুলো হচ্ছে প্রস্তাবনার মধ্যে, প্রস্তাবনা থেকেও আমাদের তাহলে প্রশ্ন আসছে, ঠিক আছে। নেক্সট, পরে দেখো আমাদের বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে, বি 1। বি 1 এর রাসায়নিক নাম কি, থায়ামিন। বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। বি 1 এর অভাবে কিন্তু আমাদের কি হয়, এই বেরি বেরি রোগ হয়, ঠিক আছে। আচ্ছা, বেরি বেরি রোগে কেমন, ওই যে আমাদের ভিটামিন বি 1 এর বি 1 যদি গ্রহণ করা না হয় কম ভাবে, বি 1 এর অভাবে আমাদের বেরি বেরি রোগ হয়, ঠিক আছে। এবং যদি আমরা বি 1 আধিক্য দেখা যায় বা অতিরিক্ত আমরা বি 1 খেয়ে ফেলি, তাহলে কি হবে, অতিরিক্ত ব্যবহারে বা বি 1 এর আধিক্যের ফলে আমাদের যে রোগগুলো হবে সেটা কি, হাইপার থাইরয়েডিজম এবং গর্ভাবস্থ স্তন্য পান করানো বা জ্বরের কারণ হতে পারে আমাদের কি, এই অতিরিক্ত যদি আমরা বি 1 গ্রহণ করে থাকি। পরে 1857 সাল থেকে প্রত্যেকবার এই প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন আসছে। 1857 সাল যে আছে এ টু জেড বিস্তৃত ভাবে তোমরা তৈরি হয়ে নাও এই পরের শিফটের জন্য বা পরে যে এক্সাম রয়েছে যাদের। 1857 সালের বিদ্রোহ লখনৌতে নেতৃত্ব দিয়েছিল, প্রত্যেকটা শিফটে কোনো না কোনো শহরে কে নেতৃত্ব দিয়েছিল সেটা কিন্তু পড়ছে, এই শিফটে 17 শিফটে পড়েছে, ঠিক আছে। তাহলে 1857 সালে বেগম হজরত মহল এবং তার প্রস্তাব বীরজিস কাদির এবং আহমদুল্লাহ লখনৌ নেতা ছিলেন বা এরাই আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে সবচেয়ে অ্যান্সার হয়ে যাবে যে হজরত বেগম হজরত মোহাম্মদ। অবশ্যই অপশন মনে হচ্ছে বেগম হজরত মোহাম্মদ হজরত মহল থাকবে, ঠিক আছে। এছাড়া মৌলভী লিখিয়া তাহলে 1857 এই বিদ্রোহের সময় এলাহাবাদ এবং বেনারসের নেতা ছিলেন, ঠিক আছে। দ্বিতীয় বাহাদুর শাহ এবং তার কর্মাধ্যক্ষ বখত খান কি ছিলেন, 1857 সালে দিল্লির নেতা ছিলেন বা দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব আর রাও সাহেব এবং তাতিয়া টলি এবং আজিমুল্লাহ খান 1857 সময় কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, কানপুরের নেতা ছিলেন, ঠিক আছে। তো আমরা ছকের আকারে যেটা প্রত্যেকবারে দেখেছি কানপুরে যেমন তাতিয়া টলি, লখনৌতে বেজর বেগম হজরত মহল এবং বীরজিস কাদের আহমদুল্লাহ, ব্যারাকপুরে কি দিয়েছিলেন মঙ্গল পান্ডে, ঝাঁসি ছিল রানী লক্ষ্মীবাঈ, কুনওয়ার সিং, অমর সিং ছিল বিহার থেকে নেতৃত্ব করেছিল, দ্বিতীয় বাহাদুর শাহ এবং জেনারেল বখত খান কোথা থেকে নেতৃত্ব হচ্ছিল, দিল্লি থেকে নেতৃত্ব হচ্ছিল। পরের প্রশ্ন কি রয়েছে, আদমশুমারি থেকে তো পড়বেই পড়বে, আদমশুমারি থেকে অবশ্যই যেমন শিফটে পরীক্ষা দেওয়ানোর জন্য আদমশুমারি থেকে অবশ্যই প্রশ্ন আসবে। কি বলেছে, 2011 সালে আদমশুমারিতে এসসিদের জনসংখ্যার হার কত ছিল, জনসংখ্যার হার কত ছিল বা পার্সেন্টেজ কত ছিল। তাহলে জনসংখ্যার হাতে হয়ে যাবে 8.6%, মোট জনসংখ্যা কি হবে 8.6 শতাংশ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে বা ভারতের মধ্যে তফসিলি ভারতীয়দের আচ্ছা 10.42 কোটি ভারতীয়কে তফসিলি জাতি হিসাবে ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে 1.04 কোটি শহরাঞ্চলে বসবাস করে এবং মোট গ্রামীণ জনসংখ্যার 11.3% উপজাতি আছে, ঠিক আছে। এবং আচ্ছা, তফসিলি উপজাতির মধ্যে লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 990 জন মহিলা থাকে। যা 2011 সালে আদমশুমারিতে 2011 সালের আদমশুমারিতে
978 জন ছিল, সেটা কিন্তু বেড়ে 990 জন হয়েছে, ঠিক আছে। আর মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক আমাদের তফসিলি জাতি, তফসিলি উপজাতি বসবাস করে, যা হচ্ছে 14.7% এবং মেঘালয় সবচেয়ে কম, পার্সেন্টটা হচ্ছে 0.5% বা 0.5%। পরের প্রশ্ন আমরা দেখে নেবো কি রয়েছে, দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের উত্তরে অবস্থিত নয়? উত্তরে অবস্থিত নয়, তাহলে আমরা দেখবো উত্তরে অবস্থিত রাজ্যগুলি বা উত্তর পূর্বে অবস্থিত রাজ্যগুলি সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর, এগুলো অবস্থিত। এগুলো বাদে যে অপশনটা থাকবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ভারতের সীমান্তে অবস্থিত যে দেশগুলো রয়েছে, উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পাকিস্তান রয়েছে, উত্তরে চীন, ভুটান, নেপাল রয়েছে, এবং পূর্বে কি রয়েছে, সুদূর পূর্বে, মানে সুদূর পূর্বে আমাদের কি রয়েছে, মায়ানমার রয়েছে, ঠিক আছে। সুদূর পূর্বে আমাদের কি রয়েছে, মায়ানমার রয়েছে। আচ্ছা, আর পূর্বে কি রয়েছে, পূর্বে আমাদের কিন্তু বাংলাদেশ রয়েছে। নেক্সট, পরে দেখো আমাদের এই বাদ্যযন্ত্র থেকে আমাদের একটা প্রশ্ন প্রত্যেক শিফটে আসছে, আমজাদ আলী খান কোনটির সাথে, মানে ব্যক্তিত্ব, পার্সোনালিটি হচ্ছে আমাদের, তাহলে কোনটির সাথে সম্পর্কিত? আমজাদ আলী খান একজন ধ্রুপদী, সরোদ বাদক বটে, তিনি সরোদ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, তিনি তার স্পষ্ট এবং দ্রুত ইশারা দানের জন্য বিখ্যাত ছিলেন, বিখ্যাত। তিনি একটি ধ্রুপদী সঙ্গীতের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তিনি 1960 দশক থেকে আন্তর্জাতিক স্তরে সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। 2001 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছেন। আচ্ছা, তিনি সঙ্গীতে ঐতিহ্য, তানসেন এবং তার শিষ্যদের যন্ত্রবাদীদের ঐতিহ্যের সাথে সরোদ বাজনার বিশিষ্ট পরিবারকে ঐতিহ্যকে একত্রিত করেছেন। আচ্ছা, তার জন্ম হয়েছিল 9 অক্টোবর 1945 সালে, এবং আচ্ছা, তিনি গোয়ালিয়র রাজদরবারে সঙ্গীতজ্ঞ হাফিজ আলী খান এবং রাহাত জাহানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন কি দিয়েছে দেখো, সপ্তম শিডিউল বা সেভেন্থ, সপ্তম তফসিল বা সেভেন্থ শিডিউল কোনটির সাথে সম্পর্কিত? তাহলে এটা সম্পর্কিত হচ্ছে ভারতের সপ্তম তফসিল, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা যে বন্টন বা ক্ষমতা বন্টন নির্ধারণ, তার সাথে সম্পর্কিত। এতে কি হয়, ইউনিয়ন তালিকা এবং রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা, এই তিনটি তালিকা রয়েছে, তাদের মধ্যে ক্ষমতা বন্টনের নির্ধারণ করা আছে। যেমন দেখো, ইউনিয়ন তালিকায় 100টি বিষয়ের উপর 100টি বিষয় রয়েছে। এই তালিকায় শুধুমাত্র কি হয়, ভারতীয় সংসদ বা কেন্দ্রীয় সরকারের দ্বারা পাস হতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলি কার দ্বারা পাস হতে পারে? শুধুমাত্র ভারতীয় সংসদ বা কেন্দ্রীয় সরকারের দ্বারা পাস হতে পারে। এছাড়া কি বলছে, যে প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয়ের উপর জাতীয় বিষয় এই তালিকার মধ্যে রয়েছে। রাজ্য তালিকার মধ্যে কি কি রয়েছে? রাজ্য তালিকায় মোট 61টি বিষয়ের উল্লেখ রয়েছে। এই বিষয়গুলি এই বিষয়গুলির উপর আইন শুধুমাত্র রাজ্য সরকার দ্বারা পাস করতে পারে। রাজ্য তালিকার মধ্যে রাজ্য সরকার, কেন্দ্রীয় তালিকা অর্থাৎ ইউনিয়ন তালিকা বা কেন্দ্রীয় তালিকা দ্বারা কেন্দ্রীয় সরকার বা ভারতীয় সংসদ করতে পারে। আচ্ছা, রাজ্য তালিকার মধ্যে কতগুলো হচ্ছে? 61। আহ আচ্ছা, আমরা কি দেখছি যে রাজ্য তালিকায় আমাদের 61টি বিষয়ের উপর নাম ছিল। রাজ্য তালিকায় কত বিষয়ের উপর নাম ছিল? 61টি বিষয়ের উপর, 61টির উপর আমাদের কি ছিল, নাম ছিল, আহ, বিষয়ের নাম ছিল। আচ্ছা, এই তালিকায় শুধুমাত্র যেমন রাজ্য সরকার দ্বারা আইন পাস করতে পারবে, রাজ্য সরকার দ্বারা আইন পাস করতে পারবে, এবং পুলিশ এবং জনস্বাস্থ্যের মতো রাজ্য এবং স্থানীয় বিষয়গুলি এই তালিকার মধ্যে উল্লেখ আছে। ওই তালিকায় প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয় আছে, এখানে যেমন পুলিশ এবং জনস্বাস্থ্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সমবর্তী তালিকায় এখানে 52টি বিষয়ের নাম রয়েছে। এই তালিকার মধ্যে কি রয়েছে? আইন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই করতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলোর উপর আইন কেন্দ্র এবং রাজ্য সরকার, মানে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে আইন করতে পারে, এই সমবর্তী তালিকার মধ্যে এটা রয়েছে। নেক্সট কি রয়েছে, যে কোন কোন রাজ্য 3টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে? তাহলে দেখো, সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, এই 3টি রাজ্য 3টি দেশের সাথে সীমানা রাজ্য করে সীমানা ভাগ করেছে বা সীমানা স্পর্শ করেছে। যেমন সিকিম দেখো, চীন, ভুটান এবং নেপালের সাথে স্পর্শ করেছে। পশ্চিমবঙ্গ কার সাথে করেছে? বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে সম্পর্ক স্পর্শ করেছে। অরুণাচল প্রদেশের ওই 3টির সাথে রয়েছে। আচ্ছা, ভারতের অন্যান্য রাজ্যগুলো বিভিন্ন দেশের সাথে সীমানা ভাগ করেছে, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যগুলি নেপালের সাথে সীমানা ভাগ করেছে। ভারতের মোট 17টি রাজ্যের মধ্যে বা 17টি রাজ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারতের মধ্যে যদি দেখা যায়, ভারতের স্থল সীমানা বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তানের সাথে রয়েছে। আর সমুদ্রের সীমানা বা জল সীমানা রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার সাথে।
ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে ভালো করে, এগুলোর মধ্যে প্রশ্ন অবশ্যই আসতে পারে। কোশ্চেন নম্বর কোশ্চেন পরের প্রশ্ন গিয়েছে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেল বা কে পেলেন? আচ্ছা, ৭০তম জাতীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে যেগুলো রয়েছে তাহলে আমার সঠিক উত্তর হয়েছে যদি ঋষভ শেট্টি অপশনে থাকে ঋষভ শেট্টি। কি কিসের জন্য কি জন্য পেয়েছিল? কান্তারা ছবি, কান্তারা খুব গুরুত্বপূর্ণ, সেরা কান্তারার মধ্যে সেরা অভিনেতার জন্য এই ঋষভ শেট্টি এই চলচ্চিত্র পুরস্কার পান জাতীয় চলচ্চিত্র। নিত্য মেনন এবং মানসী পারেখ সেরা অভিনেত্রীর জন্য এই পুরস্কার পান। আচ্ছা, অরিজিৎ সিং পেয়েছে ব্রহ্মাস্ত্র ছবি, ব্রহ্মাস্ত্র ছবির খেসারিয়া গানের জন্য প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কার পান অরিজিৎ সিং। আমাদের বাংলা থেকে বিলং করে। মনোজ বাজপেয়ী গুলমোহন ছবির জন্য তিনি চতুর্থবারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আটম, আটম হচ্ছে সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পুরস্কার পায় আটম। গুলমোহর সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পান গুলমোহর। পবন মালহোত্রা ফৌজা ছবির জন্য আমাদের পার্শ্ব অভিনেতার জন্য বা সাইড এর জন্য আমাদের পুরস্কার পান। পরের প্রশ্ন কি রয়েছে যে বাংলা বিভাজন কোন সালে স্থগিত করা হয়েছিল? বাংলা বিভাজনকে বা কোন সালে রদ করা হয়েছিল বা রদ হয়েছিল কোন সালে? বাংলা বিভাজন শুরু হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দে। ১৯০৫-এর ১৬ই অক্টোবর কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং এই বিভাজন থেকেও কিন্তু প্রশ্ন আসছে এবং রদ করা হয়েছিল কিন্তু এই বিভাজন কিন্তু আমাদের আগে করেছে, আগের শিফটে আমরা দেখতে পেয়েছি বা আগের যে প্রিভিয়াস শিফট গুলো পেরিয়ে গেছে তার মধ্যেও কিন্তু আমাদের রদ করেছিল ১৯০৫ সালে বঙ্গ বিভাজন। ঠিক আছে, বাংলার বিভাজন বাতিল করা হয়েছিল ১৯১১ সালে। আচ্ছা, বঙ্গভঙ্গের ঘোষণা যদি দেখা যায় যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৯ জুলাই সিমলায় বাংলা ভাগের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বঙ্গভঙ্গের ফলে বাংলাকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে ভাগ করা হয়েছিল। বাংলাকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটি ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এই উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতীয়তা আন্দোলনকে বিভক্ত করা। বঙ্গভঙ্গের বাতিল করে কখন? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালে বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন। এরই সাথে ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করেছিল ১৯১১ সালে। ঠিক আছে। আচ্ছা, তামিলনাড়ুতে শীতকালীন বৃষ্টিকে কি নামে ডাকা হয়? তামিলনাড়ুকে শীতকালীন কি নামে ডাকা হয়? তামিলনাড়ুতে মৌসুমী বায়ুর যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে এই বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, বা শীতকালীন বৃষ্টিপাত বলা হয়ে থাকে। ঠিক আছে, এই জাতীয় বৃষ্টিপাতকে অক্টোবর মাস থেকে শুরু হয় এবং জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সময় পর্যন্ত অব্যাহত থাকে। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখি কি রয়েছে যে ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কে আয়োজন করেছিল বা কে হোস্ট করেছিলেন? তারা ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করেছিল ফ্রান্স আয়োজন করেছিল এবং ফ্রান্সের কোথায় হয়েছিল? প্যারিস শহরের মধ্যে হয়েছিল। আধুনিক যুগের ৩০তম প্যারিস অলিম্পিক গেমস ছিল। ঠিক আছে, আধুনিক যুগের ৩০তম বা ৩০তম ছিল। ঠিক আছে, এবার প্যারিসে ১৯২৪ এবং ২০২৪ সালে তৃতীয়বারের মতো বিশ্ব অলিম্পিক আয়োজন করা হয়েছিল। ২০২৪ গেমসে স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং এবং ব্রেকিং এগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইগুলো অন্তর্ভুক্ত ছিল না এই খেলার মধ্যে, এই খেলাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। আচ্ছা, ২০২৪ গেমসে প্যারিস ১৯২৪ এবং চেমনিক ১৯২৪ শতবর্ষ চিহ্নিত করা হয়েছে এবং প্যারিস ২০২৪ ফ্রান্সের মাটিতে আয়োজিত হয়েছিল এবং আয়োজিত হয়েছিল ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা। নেক্সট দেখো আমরা পরে কি দিয়েছি, করো অথবা মরো বা করেঙ্গে মরেঙ্গে। ঠিক আছে, স্লোগানটি আচ্ছা করো অথবা মরো, ডু অর ডাই, সরি ডু অর ডাই আমাদের করো অথবা মরো স্লোগানটি কি দিয়েছিল? গান্ধীজি আমাদের দিয়েছিল, মহাত্মা গান্ধী দিয়েছিল এবং এটা কখন দিয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় ১৯৪২ খ্রিস্টাব্দে দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, অল ইন্ডিয়া আইন অমান্য আন্দোলনে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অল ইন্ডিয়া কংগ্রেস বোম্বে অধিবেশন শুরু হয়েছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই আন্দোলনটা দিয়েছিল, করা অথবা মরা আন্দোলন দিয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল? তাহলে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের শীর্ষ স্থানে ছিল। ঠিক আছে, এই অলিম্পিকে খেলার মাঠে পুরুষ এবং মহিলা ক্রীড়াবিদের সংখ্যা সমান সমান ছিল এবং এই অলিম্পিকে এই যে স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং এবং ব্রেকিং ক্রীড়া অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এই আগামী অলিম্পিক কে আয়োজন করবে? ২০২৬ সালে শীতকালীন অলিম্পিক আয়োজিত হবে ইতালিতে এবং ২০২৮ সালে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ঠিক আছে। নেক্সট পরে কি রয়েছে, পয়লা নভেম্বর ১৯৬৬ সালে কোন ইউনিয়ন টেরিটরি বা আমাদের কি কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছিল? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে চণ্ডীগড়। ১লা নভেম্বর ১৯৬৬ সালে আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা,
অনুচ্ছেদ 143 কোনটির সাথে সম্পর্কিত? তাহলে 143 সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতা 143-এ বলা রয়েছে। 143 আহ 143 কি সুপ্রিম কোর্টের উপদেষ্টার এখতিয়ার নির্দেশ করে। আর কি নির্দেশ করে? যে দেশের রাষ্ট্রপতি জনগণের গুরুত্ব বিষয়ে বা সংবিধানের জন্য সমীচীন হিসাবে কাজ করে এমন কিছু আইনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত এবং পরামর্শ চাইতে বা নিতে পারেন। আচ্ছা, পরে কি বলছে? আদালতের মতামত এবং পরামর্শ দেশের রাষ্ট্রপতির জন্য কিন্তু বাধ্যতামূলক নয়, নিতেও পারে আবার নাও পারে। পরের প্রশ্ন কি রয়েছে? বিধান পরিষদ কে নিযুক্ত করেন? আচ্ছা, আরো একটা প্রশ্ন রয়েছে তার আগে। আচ্ছা, বিধান পরিষদ কে নিযুক্ত করেন? বিধান পরিষদ কে নিযুক্ত করেন? সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু নিযুক্ত করেন বিধান পরিষদ। আচ্ছা, তারাপুর বোম্বে কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর পারমাণবিক কেন্দ্র, তারাপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? তো আমাদের এটা মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত, মহারাষ্ট্রের পালঘরে অবস্থিত। আচ্ছা, এটাই ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। আচ্ছা, বিদ্যুৎ কেন্দ্র ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের মালিকানাধীন। এটি বৃহত্তম পারমাণবিক কেন্দ্রগুলির মধ্যে একটি। এটি 1969 সালে কাজ শুরু হয় এবং এটি যে ক্ষমতা সম্পন্ন 320 মেগাওয়াট সমৃদ্ধ ক্ষমতা দুটি বয়েলিং ওয়াটার রিয়েক্টর নিয়ে গঠিত। ভারতে যেসব আরো পারমাণবিক কেন্দ্রগুলি, বিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে কি রয়েছে? তামিলনাড়ু রয়েছে কুডানকুলাম, তামিলনাড়ুর মধ্যে কি কুডামকুলাম, তামিলনাড়ুর মধ্যে কালপাক্কম, রাজস্থানের মধ্যে রাউতভাটা, ঠিক আছে? এছাড়া রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর রাজস্থানের মধ্যে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। নেক্সট পরে দেখো। আচ্ছা, আমাদের তাহলে এই প্রশ্নগুলো ছিল। তাহলে তোমরা দেখো যে টপিক গুলো রয়েছে, যে সমস্ত টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে এবং ওগুলাই কিন্তু রিপিট হবে, পরবর্তী ক্ষেত্রে রিপিট হবে। তাহলে এই যে টপিকের উপর প্রশ্ন আছে সেই টপিক গুলোকে একদম খুব ডিটেলস স্টাডি করে নাও বা ডিটেলস স্টাডি করে নাও, যাদের কিন্তু পরের শিফটে রয়েছে। ঠিক আছে? এবং এই পিডিএফ যদি নিতে চাও, পিডিএফ নেওয়ার জন্য আমাদের কি হবে? এসএম টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। আচ্ছা, ফ্রি পিডিএফ পাবে, এটা কিন্তু ফ্রি, কোনো পেড নয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।